এরিয়া অ্যান্ড পেরিমিটার, মানে ক্ষেত্রফল এবং পরিসীমা। ক্ষেত্রফল এবং পরিসীমা। আচ্ছা বলি, প্রত্যেকে নিজের জেলা সম্বন্ধে ফুল কনসেপ্ট রাখবে, ঠিক আছে? ইন্টারভিউ লাগবে, আমি ওই জেলা ওয়াইজ একটা পিডিএফ দিয়ে দেবো, প্রত্যেকটা জেলার যে জায়গাগুলো মনে রাখা প্রয়োজন। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে দিলাম, নেক্সট বা রাতের দিকে দিয়ে দেবো। এটা নিজের প্রত্যেকটা জেলায় নিজের নিজের ফেমাস জায়গা বা ফেমাস ঘটনাগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, বা সেখানকার কী বিখ্যাত। যেমন বর্ধমান জেলা কি ধান, তাই না? ধান উৎপাদনে বর্ধমান জেলা 1 নম্বর, সেই জন্য বর্ধমানকে দেখবে ধানের গোলা বলা হয়। ঠিক আছে, এরিয়া ক্ষেত্রফলের যে জায়গাগুলো পড়তে হবে, আমরা ইন জেনারেল রেক্ট্যাঙ্গেল যদি বলে যে রেক্ট্যাঙ্গেল কাকে বলে, ঠিক আছে? চতুর্ভুজ কাকে বলে বলো? রেক্ট্যাঙ্গেল কাকে বলে? 4টি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকেই চতুর্ভুজ মানে চতুর্ভুজ বলে। আর রেক্ট্যাঙ্গেল কাকে বলবে? রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে কি আয়তক্ষেত্র, তাই তো? হ্যাঁ, আয়তক্ষেত্র আমরা সবাই জানি, তবু আমি ছবিটা আঁকছি, দেখো না অনেক কিছু বেরিয়ে আসবে, আয়তক্ষেত্র সম্বন্ধে অনেক কিছু কথা বলা হবে। তাহলে এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? নামগুলো দিয়ে দিই। মনে হয় যে আমি এগুলো সবই জানি, কিন্তু দেখবে কনফিউশন হবে। তাহলে এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল কাকে বলবো? আচ্ছা, চতুর্ভুজের ইংরেজিতে কি গো? কোয়াড্রিল্যাটারাল। হ্যাঁ, চতুর্ভুজ হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। আমার মাঝে মাঝে রেক্ট্যাঙ্গেলকে কোয়াড্রিল্যাটারাল মনে হয়, এর প্রথমেই দেখবে বলে চলে গেছি। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজের ডেফিনেশন তুমি ঠিকই বলেছো, আয়তক্ষেত্রের ডেফিনেশনটা বলো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। হ্যাঁ, 4টে কোণই 90 ডিগ্রি, আর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই তো? মানে বিপরীত, মানে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র বলে। আচ্ছা, এই আয়তক্ষেত্রের ধর্মটা কি বলো তো? আয়তক্ষেত্রের ধর্মটা কি, এর কি বৈশিষ্ট্য আছে? দেখো, কর্ণের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যে কর্ণদ্বয় কি হবে? সমান। আচ্ছা, কর্ণ কাকে বলে জানো? কর্ণ ডায়াগোনাল ডেফিনেশন। তুমি জানো যে দুটো কর্ণ হয় এবং কর্ণদ্বয় সমান, তাহলে কর্ণের ডেফিনেশনটা কি? বলবো? কোনো সমতলিক চিত্রের বা জ্যামিতিক চিত্রের বিপরীত শীর্ষবিন্দুগুলির যোগ করে যে রেখাংশ পাওয়া যায়, তাকেই কর্ণ বলা হয়। এটা এখানে আমি একটা দেখো বহুভুজ এঁকেছি, কটা কর্ণ হবে বলো তো? বাহু কটা আছে? 1 2 3 4 5, পঞ্চভুজ এটা একটা, তাই তো? আমি সুষম হিসাবে এটা বলছি, এটা একটা সুষম পঞ্চভুজ, এটা একটা সুষম পঞ্চভুজ। তাহলে বাহু হচ্ছে 5টি। এইবার দেখো কর্ণ কটা আছে? একটা হলো, দুটো হলো। আচ্ছা, এখান থেকে একটা হবে, 1 2 3টে হলো, আর একটা হবে, দেখো 4টে।
তাহলে 4টের বেশি কর্ণ কি হবে? আর একটা হচ্ছে, দেখো 5টা হলো। মানে কর্ণ বিষয়টা কেমন, আমরা যখন এখানে আয়তক্ষেত্রটা আঁকলাম বা চতুর্ভুজ যদি আঁকি, আমি পাশে একটা ছবি আঁকছি এখানে, তার মানে কি এই সন্নিহিত বাহুর যে শীর্ষবিন্দুগুলো আছে, সন্নিহিত বাহুর শীর্ষবিন্দুগুলো যোগ করলে যেটা হয় তাকে কর্ণ বলা হয়। বুঝতে পারলাম? এই এই বাহুটা সন্নিহিত বাহু এইটা, তাহলে এই প্রান্তবিন্দু যোগ করলে যে রেখাটা হয় তাকে কর্ণ বলা হবে। সন্নিহিত বাহুর প্রান্তবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কর্ণ বলা হয়। ঠিক একইভাবে দেখো এই দুটো বাহু, এদের প্রান্তবিন্দু এই দুটোকে যোগ করলে আমরা কর্ণ পাবো। কখনোই ধরো একটা ত্রিভুজের কি কর্ণ থাকতে পারে? কারণ এই দুটো পয়েন্টকে দেখো জয়েন করাই আছে, আবার এই দুটো পয়েন্টকেও জয়েন করা আছে। সেই হিসাবে কর্ণ হতে গেলে মিনিমাম কটা বাহু হতে হবে? কর্ণ পেতে গেলে মিনিমাম 4টে বাহু হতে হবে। তাহলে ত্রিভুজের কর্ণ নেই। কর্ণ সংখ্যা বার করার একটা কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা জানো? মানে কোনো সমতলিক চিত্রের কর্ণ সংখ্যা বার করার ফর্মুলা। আচ্ছা জানি, কিন্তু মানে ঠিক n into n minus 3/2 n into n minus 3/2 n minus 3/2। হ্যাঁ আচ্ছা এখানে মিলছে কি দেখো তো, এইটার ক্ষেত্রে 4 - 3, 4/2, আর এখানে 5 আছে, 5 - 3 তাহলে 5 into 2/2, মিলছে, ঠিক বলেছো। বেশ, আচ্ছা এখানে কর্ণদ্বয় সমান হয় রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, কর্ণর জায়গাটা আমি বললাম। স্কোয়ারে চলে আসি, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের সমান এবং সমান্তরাল, বা আমরা এইভাবে বলতে পারি যে আয়তক্ষেত্রে, আরো শর্টে হয়ে যাবে, যে আয়তক্ষেত্রের বিপরীত এই সব বাহু সমান, তাই তো? প্রত্যেকটা 4টি বাহু সমান, তাহলে কোণের ব্যাপারটা বলতে হবে না, 4টি বাহু সমান, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। বর্গক্ষেত্রের কর্ণ ফর্মুলা বলো। তাহলে বাহুটাকে আমি ধরে নিই, তাহলে কর্ণ কি গো? স্যার a²/2 কর্ণ কি করে বলছো? এটা এটাও এ, তাহলে এইটা হচ্ছে কর্ণ, স্যার L2 তাহলে এটা সমকোণী ত্রিভুজের ফর্মুলা লাগাও। AC সমান পিথাগোরাস উপপাদ্য a² + a², তাহলে 2a², তাহলে a√2 একক, a√2। তাহলে তুমি এটাও একটা প্রমাণ হিসাবে ডেমো দিতে পারো যে একটা আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য a√2, এটা আমি প্রমাণ করে দেখাবো। এইভাবে দেখিয়ে দেবে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে। এটা এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা সমকোণী ত্রিভুজ। এই জায়গাতে আরেকটা বিষয় লুকিয়ে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, পিথাগোরাসের উপপাদ্য। তার মানে কি পিথাগোরাসের উপপাদ্য বলো তো কেউ, স্টেটমেন্টটা বলো। বলো, কে বলতে পারবে? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমির উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। হ্যাঁ ঠিক বলেছি। অ্যাকচুয়ালি ওই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওদের যোগফলটাই হবে। তাও মানে এইরকম একটা আমাদের বর্গক্ষেত্র ড্র করতে হবে। এই কর্ণের উপর আমাদের আবার একটা বর্গক্ষেত্র ড্র করতে হবে। কর্ণের সমান, তাই তো? এরকম দেখা একটা বর্গক্ষেত্র তৈরি হচ্ছে কর্ণটাকে বাহু করে। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? AC² হবে। এই কর্ণটাকে আমি যদি AC ধরি, তাহলে এই যে বর্গক্ষেত্র পাবো AC, আমি EF নাম দিলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ACEF।
এর ক্ষেত্রফল এরিয়া কী হবে, এই বাহুটা যা হবে এসি সবাই তো সমান, এসি এ সবাই সমান, চারটে বাহুই সমান, তার মানে আলটিমেট এ সি তার স্কোয়ার হবে, তার মানে a√2 তার স্কোয়ার, তাহলে 4a² হয়ে যাবে, এই 2a², বুঝতে পারলে? এবার দেখো এই 2a² মানে এসি স্কোয়ারটা কি বলা হচ্ছে, যে এই দুটো বাহুর যোগফলের সমান, তাই হচ্ছে না? এই বাহুটা বর্গের যোগফল তাহলে a², আবার এটার বর্গের যোগফল a², এই দুটো সাম, তাহলে 2a² মিলছে। এটাই বলা আছে পিথাগোরাসের উপপাদ্য। নেক্সট সামন্তরিক। অনুশ্রী ক্লাসে আছো? তোমাকে অনেকদিন পর ক্লাসে দেখছি। বলছি এ কোয়াড্রিল্যাটারাল ইয়ে বলো, ঠিক আছে, এ কোয়াড্রিল্যাটারাল মাধ্যমিক লেভেলটা কোনোরকমভাবে কনফিউশন থাকলে হবে না, সেই জন্য এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে আমি যাবো, এই জায়গাটা যেন সমস্যা না হয়, কারণ এই জায়গাটায় কিন্তু অনেকদিন পড়াশোনা করা নেই, ওই ওপর দিকগুলো কিন্তু হয়ে যাবে। এই কোয়াড্রিল্যাটারাল হুজ অপোজিট সাইড, আর কি ইকুয়াল মানে বিপরীত বাহুগুলো সমান, আর কি হয় অ্যান্ড প্যারালাল সমান্তরাল। আচ্ছা সামান্তরিককে আয়তক্ষেত্র হতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? ওই অ্যাঙ্গেলগুলো সব কি হতে হবে 90 ডিগ্রি, আর বিপরীত বাহুগুলো সমান্তরাল তো বলাই আছে, শুধু সমান হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। তাহলে একটা সামান্তরিক দিয়েও আমরা আয়তক্ষেত্রের ডেফিনেশন বলতে পারি, তাই না? যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি 90 ডিগ্রি সমকোণ, তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বলো। বলো দৈর্ঘ্য গণিত প্রস্থ। এইসব সহজ সূত্র তো বলতে লজ্জা লাগছে, মানে কি আর বলবো, বলো। স্যার দৈর্ঘ্য গণিত প্রস্থ। হ্যাঁ এটা যদি দৈর্ঘ্য হয় আর ডিটা প্রস্থ, তাহলে a ইন্টু ডি বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য √1 দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে কর্ণ। আচ্ছা কর্ণদ্বয় এখানে দেখবে যদি পরস্পরকে ছেদ তো করবেই, সেটা কেমনভাবে ছেদ করে? সমদ্বিখণ্ডিত করে তো, সমদ্বিখণ্ডিত করে আর কিছু নয়, সমদ্বিখণ্ডিত করে আর কিছু নয়, সমকোণে। হ্যাঁ কর্ণদ্বয় পরস্পরকে ইকো হতে লাগলো। আচ্ছা সবার মাইক যদি অন থাকে অফ করে দাও, যে যে বলবে সেই একমাত্র অন রাখো, নাহলে যখন বলবে তখন, নাহলে ইকো হয়ে যাচ্ছে। পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, ঠিক আছে? আয়তক্ষেত্র যা বর্গক্ষেত্রের ক্ষেত্রে একই নিয়ম। পরিসীমার সূত্রটা বলে দিই একবার, বলে দাও। 90 ডিগ্রি হবে। 2 ইন্টু a প্লাস বি
তাই তো? হ্যাঁ বলো। 90 ডিগ্রি হবে? হবে না? ডাউট হচ্ছে তাই বলছি। হবে হবে। ইকুয়াল হয় এবং বাইসেক্ট করে ইচ আদার। 90 ডিগ্রি তো রম্বস। রম্বস কাকে বলে বলো? কোন সমান হয় সমদ্বিখণ্ডিত করে বাইসেক্ট করে 90 ডিগ্রি হয়? হ্যাঁ 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি কারা হয়? বলো রম্বসের ডেফিনেশন বলো। 90 ডিগ্রি রম্বসের ক্ষেত্রে হয়। হুম, এগুলো রম্বসের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে definition বলো। 90 ডিগ্রি এটা তো মানে জানি না বা শুনিনি তো কেমন কি না আমি ভুল বলছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে তো। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র তারপর লম্ব সমান হবে। ডায়াগোনাল 90 ডিগ্রি হবে আয়তক্ষেত্রে? সামুদ্রিক ক্ষেত্রে হবে না, সামুদ্রিক ক্ষেত্রে হবে। আয়তক্ষেত্রের কথা বলছি। আয়তক্ষেত্রে হবে তো। হবে? আচ্ছা এই জায়গাতে আমি আরেকটা ফর্মুলা বলবো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বার করলাম? ফর্মুলাটা বলা হয়েছে বাউ স্কয়ার। এই জায়গাটা একটা কেস আছে। দেখো এটা বর্গক্ষেত্রের আমারও জানা নাই। ক্ষেত্রফল বাহু স্কয়ার, এটাকে কর্ণের ফর্মে লিখতে পারবে? কর্ণের যে দৈর্ঘ্য হলো সেই ফর্মটা কি লিখতে পারবে? ডি স্কয়ার বাই এ। হ্যাঁ ডি স্কয়ার বাই এ, ডিটা যদি কর্ণ হয়। ধরো হ্যাঁ এটা ডিটা কর্ণ, তাহলে ডি সমান কত হচ্ছে √2a, তাই তো? এবার দেখো এখান থেকে এ যদি বার করি তাহলে ডি বাই √2 এখান থেকে, তাহলে এ স্কোয়ার মানে কত হচ্ছে ডি স্কোয়ার বাই 2, তাহলে এ স্কোয়ার সমান কি লিখছি ডি স্কোয়ার বাই 2, তাহলে হাফ ইন্টু কি কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার, তাই তো? বর্গ একক। নেক্সট আচ্ছা রম্বসটা বলবো। রম্বসের ডেফিনেশন বলো। যে চতুর্ভুজের কি 4টে বাহু সমান, আর কিচ্ছু লাগবে না, 4টি বাহু সমান, তাকে রম্বস বলে। ছবিটা বর্গক্ষেত্রের মতো বাহুগুলো সমান হবে কিন্তু কোণগুলো পরস্পর সমান নয়, তাই তো? এর স্পেশাল বৈশিষ্ট্য কি? কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, লম্বভাবে হবে না। নেক্সট কি বলে লম্ব হবে না, লম্বা হবে না বলেন? সমদ্বিখণ্ডিত করবে পরস্পরকে। ওটা 90 ডিগ্রিতে করবে তো? 90 ডিগ্রিতে করবে? হ্যাঁ। আমি ভুল বলছি? না না আমি যেটা বলছি ঠিক 90 ডিগ্রিতে করবে তো। লম্বটা 90 ডিগ্রিতে করবে না, ডায়াগোনাল দুটো সমান হবে না কিন্তু 90 ডিগ্রিতে বাইসেক্ট করবে। এই বাইসেক্টর 90 ডিগ্রি হচ্ছে তো? হ্যাঁ এটা 90 ডিগ্রি হবে মনে হচ্ছে, আমার ভুলে গেছি আমি, আমার ঠিক মনে পড়ছে না। শিওর বলছো তো? আমি শিওর, কিন্তু ওটা ওই আয়তক্ষেত্র যে আপনি 90 ডিগ্রি বললে ওটা শিওর না। ওটা না আমি তো জানি না আয়তক্ষেত্র 90 ডিগ্রি হয়। এটা ফাইনাল করছি না, একটু দেখে নিতে হবে বুঝলে, মনে হচ্ছে একটু গোলমাল হচ্ছে এই জায়গাটা। হতে পারে, এটা হতে পারে। বাকিটা বলো। দেখো ফিগার দেখে বুঝা রম্বসের ফিগার দেখে বলা যাচ্ছে 90 ডিগ্রি হবে, কিন্তু আয়তক্ষেত্রের ফিগার দেখে বলা যাচ্ছে না। এক সেকেন্ড দাঁড়া, আমি একবার বইটা নিই, জ্যামিতি বইটা বার করি। প্রমাণ করা এখন মানে সহজ হবে না।
হ্যাঁ ওটা গোলমাল হয়েছে, ওটা ওটা উল্টো মানে বিপরীতটাই বলা হয়েছে। তো ঠিকই বলেছো তুমি, তাই তো ঠিকই বলেছো, আমার একটু গোলমাল হয়েছে, ওটা মানে উল্টোটা হবে। মানে এখানে কর্ণদ্বয় পরস্পরকে রম্বসের ক্ষেত্রে লম্বভাবে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হবে না, এইটা সমকোণে হবে না, শুধু সমদ্বিখণ্ডিত করবে, বুঝতে পেরেছো? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু আবার সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে কর্ণদ্বয়। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল রাখবে, বুঝলে? তাহলে শুধুমাত্র আয়তক্ষেত্র বাদ দিয়ে, মানে এই তিনটে, মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র আর রম্বস, এই তিনটের মধ্যে শুধুমাত্র আয়তক্ষেত্রটা সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না। বর্গক্ষেত্র, রম্বস যেহেতু বাহুগুলো সমান আছে, এইভাবে মনে রাখবে। রম্বসের ক্ষেত্রে বলো। যে চতুর্ভুজের চারটে বাহু সমান তাকে রম্বস বলে। হ্যাঁ, এটুকু কি বলে হবে? হ্যাঁ, আবার কি বলবে তুমি, কি বলবে এর থেকে বেশি? না, ওই সংখ্যাটা এটা কম জানতাম, ওই প্যারালাল দিয়ে জানতাম যে অপোজিট অ্যাঙ্গেল রম্বস হবে, ইকুয়াল হবে, আর কি বলে ডায়াগোনাল গুলো 90 ডিগ্রি হবে, এটুকু জানতাম। এবার শুধু চতুর্ভুজ দিয়ে যেন কেমনই লাগছিল। না না, এটাই বললেই হবে, বুঝলে? ঠিক আছে। যে চতুর্ভুজের চারটে বাহু সমান তাকে রম্বস বলে। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? কর্ণদ্বয় পরস্পরকে কিভাবে বিভক্ত করবে? এরা সমান দুভাগে ভাগ করবে, যেহেতু আয়তক্ষেত্র করলো না, তাহলে সামান্তরিকও করবে না। এরা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, আর কিছু নয়। এবার যদি কেউ বলে রম্বসের ডেফিনেশনে যে বাহুগুলি সমান নয় কিন্তু একটি কোনো সমকোণ নয়, অত কিছু বলার দরকার নেই। সমকোণ নয় যেখানে, সেখানে আবার ঘুরিয়ে বলার কি আছে? তাকে রম্বস বলবে। আচ্ছা, রম্বস থেকে বর্গক্ষেত্রের ডেফিনেশন বলা যায়, তাই না? যে রম্বসের চারটি কোণ সমকোণ তাকে বলবো বর্গক্ষেত্র। ট্রাপিজিয়ামটাই আসি, ট্রাপিজিয়ামটা ইম্পর্টেন্ট। বলো ট্রাপিজিয়াম কাকে বলে? এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে বিপরীত বাহুগুলো কি একজোড়া, একজোড়া বিপরীত বাহু কি সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের, আমি লিখছি না, এগুলো লেখার কিছু নেই, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের তির্যক বাহু কোনগুলো? এবি আর ডিসি। এই তির্যক বাহু দুটো কিন্তু সমান্তরাল হবে না ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। এই তির্যক বাহু সংলগ্ন কোণ দুটি সমষ্টি জানো? তির্যক বাহু সংলগ্ন কোণের সমষ্টি বলতে পারবে? ধরো এই একটা তির্যক বাহু, এই একটা তির্যক বাহু, এদের সংলগ্ন কোণ এই একটা 180 ডিগ্রি বা 2 সমকোণ। এবার যদি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম বলে, কাকে বলে বলো? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। যে কি বলবো, যে ট্র্যাপিজিয়ামের, তাই তো, যে ট্র্যাপিজিয়ামের, বলো কেউ, আমি তো বললে হই, কেউ তো বলো, কিছু তো মনে আছে। ইমরান বলো। কে বলতে পারবে?
স্যার ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান। হ্যাঁ, যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দ্বয়ের দৈর্ঘ্য সমান হবে তাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। আর কি হবে? সমান্তরাল হতে হবে নাকি? সমান্তরাল হওয়ার দরকার নেই, মানে এটা একটা ট্র্যাপিজিয়াম, এটা সমদ্বিবাহু বলবো যদি যে কোনো দুটো বাহু মানে তির্যক বাহু দুটো সমান হতে হবে। এইটার সঙ্গে এটা সমান হওয়ার দরকার নেই, তির্যক বাহু দুটোকেই সমান হতে হবে। এই এবি আর ডিসি এই দুটোকে সমান হতে হবে, মানে যে বাহু দুটো অসমান্তরাল তাদের সমান হতে হবে। তোমাকে জিজ্ঞাসা করলো বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ পার্থক্য বলো, কে বলতে পারবে? স্যার কর্ণদ্বয় অসমান। বা কোনগুলো সমকোণ হবে বর্গক্ষেত্রে, রম্বসের ক্ষেত্রে হবে না। আচ্ছা, রম্বসের প্রতিসম অক্ষ কটা কেউ বলতে পারবে? রম্বসের প্রতিসম অক্ষ যেমন বর্গক্ষেত্রের হ্যাঁ 4টে হবে, রম্বসের প্রতিসম অক্ষ 2টো, কিন্তু বর্গক্ষেত্রে 4টি। আচ্ছা, ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান হতে পারে? বলো, এটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা বলছি। স্যার হবে। হ্যাঁ, এই একটা কর্ণ এই একটা কর্ণ, তাহলে এখানে কর্ণদ্বয় সমান হবে। এসি কর্ণ সমান বিডি কর্ণ। এই জায়গাটা যখন ধরেছি তাহলে এই জায়গাটা শেষ করে দিয়ে যায়, এই জায়গাটা কিছুটা অংশ বাকি আছে। বহুভুজের ডেফিনেশন বলো। বহুভুজ পলিগন, কে বলতে পারবে? যে সমতলিক ক্ষেত্র, যে সমতলিক ক্ষেত্র চতুর্ভুজ এসব কিন্তু বলাই যাবে না, যে সমতলিক ক্ষেত্র 4টির বেশি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ তাকে বলা হয় বা বলে বহুভুজ। এবার সুষম কথাটা কখন আসে? সুষম বহুভুজ কাকে বলবো? যে বহুভুজের প্রতিটি কোণ এবং প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলে। বাহুগুলো হবে। যখন প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে তখনই সেটা সুষম হবে, বাকি কিছু বলার দরকার নেই। মোটামুটি সমান করেই আঁকলাম একটা, এটা একটা সুষম বহুভুজ। আচ্ছা, এই বহুভুজের যতগুলো দেবে বাহু হয় ততগুলো কি শীর্ষবিন্দু হয়? হয়, মানে বাহু সংখ্যা যতগুলো হবে দেখবে শীর্ষবিন্দু ততগুলো হয়। দেখো 5টা বাহু পঞ্চভুজ, সুষম একটা পঞ্চভুজ, এটা 5টা শীর্ষবিন্দু আছে, আবার 5টা বাহু আছে, আবার যতগুলো বাহু ততগুলোই কোণ। দেখো একইভাবে আর কি বৈশিষ্ট্য আছে বলো? যতগুলো অন্তঃকোণ হবে ঠিক ততগুলো বহিঃকোণ। তাহলে দেখো এই বাহুটাকে যদি এইভাবে এইদিকে বাড়ায় তাহলে এইটা তৈরি হলে কি বহিঃকোণ, আর এই ভিতরের দিকটা হচ্ছে অন্তঃকোণ। তাহলে প্রত্যেকটা অন্তঃকোণ এবং বহিঃকোণ দেখো পাশাপাশি আছে, সেই জন্য এই অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কী হবে? একটা সরল কোণ হচ্ছে, এই টোটালটা একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি। বেশ, বাহু সংখ্যা নির্ণয়ের ফর্মুলা জানো? একটা বহুভুজের সুষম বহুভুজের বাহু সংখ্যা কিভাবে বার করতে হয়?
360/n কেন হবে? বহিক কোণ হবে। এখানে তো বাহু সংখ্যাটাকে n বলা হয়। এবার এটাকে ঘুরিয়ে আবার ফর্মুলা তৈরি করা যাবে যে বহিক কোণ সমান আবার 360/n, উল্টে লেখা যাবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, বহিক কোণ যদি সাপোজ আমি কে ধরি, তাহলে n k ইকুয়াল টু 360। তাহলে এখান থেকে যদি আমি কেটা বহিক কোণ, তাহলে 360/n এইভাবে লেখা যায়। তাহলে বহিক কোণ দেওয়া থাকলে বাহু সংখ্যা দেওয়া থাকলে বহিক কোণ নির্ণয় করা যাবে। নেক্সট, অন্তঃকোণগুলোর মান সমান হতে পারে অনেক সময়, আবার সমান না হতেও পারে। কিন্তু যদি সুষম হয়, যদি এটা সুষমর ক্ষেত্রে আমি বলছি, এবার সুষম হলে প্রতিটি অন্তঃকোণ বহিঃকোণ সব সমান হবে। আর এই বহিঃকোণগুলির সমষ্টি কথা হবে জানো, যেমন এই বাহুটাকে বাড়ানো হলে এটা বহিঃকোণ, আর এইটাকে যদি এইভাবে বাড়ায় তাহলে এখানে একটা বহিঃকোণ তৈরি হচ্ছে। একইভাবে এদিকে বাড়ালে এখানে একটা বহিঃকোণ তৈরি হচ্ছে, এদিকে বাড়ালে এখানে একটা বহিঃকোণ তৈরি হচ্ছে। সিমিলারলি এটাকে এইদিকে বা এইদিকে যদি বাড়াই তাহলে একটা করে বহিঃকোণ আমরা পাচ্ছি। এই বহিঃকোণগুলোর আবার সমষ্টি কত হবে? 4 সমকোণ, 360 ডিগ্রি। প্রত্যেক যতগুলো বহিঃকোণ আছে, বহিঃকোণগুলির সমষ্টি হবে 4 সমকোণ। আর অন্তঃকোণগুলোর সমষ্টি জানো সুষম বহুভুজ হলে, অন্তঃকোণগুলির সমষ্টি 2 into n minus 2 into 90 ডিগ্রি। n-2 সমকোণ। এই জায়গাটায় 90 ডিগ্রি লিখলে অসুবিধা নেই। এবার বহুভুজের কর্ণ, ওটা তো বললাম না, ওটা তো বলা হলো। ঠিক আছে, এবার আমি ওই জায়গাটায় চলে যাই। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র জানো একটা ঘরের? আচ্ছা, বড় ক্ষেত্রের পরিসীমাটা বলা হয়নি। 2 into উচ্চতা। 4 ইন্টু বাহু। কি বললে? সে 4 দেওয়ালের ক্ষেত্রফল বললেন না? হ্যাঁ, 4 দেওয়ালের ক্ষেত্রফল, মানে এটা আমি আয়তক্ষেত্র বলছি। তাহলে কি হবে? 2 ইন্টু a প্লাস b দৈর্ঘ্য ইন্টু, প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। হ্যাঁ, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল জানো? এই আচ্ছা, ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা, ঠিক। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। বৃত্তই চলে আসি এবার। বলো, বৃত্তের পরিধি 2 পাই r। আটটা হচ্ছে ব্যাসার্ধ। 2 নম্বর হচ্ছে ক্ষেত্রফল, পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। আর এরকম যদি হয় তাহলে পরিসীমা কি হবে? বৃত্তটা অর্ধবৃত্ত হলে, এটা তো বৃত্ত, এটা ব্যাসার্ধ,
তাহলে অর্ধবৃত্ত হলে কি হবে 2r, আর এই চাপের অংশটা কত গো পাই আর। এই চাপটা হচ্ছে পাই আর। কেন পাই আর বলো তো? কারণ এটা দেখো 2 পাই আর, টোটাল লেন্থটা কত 2 পাই আর, তাই তো? বৃত্তের টোটাল পরিধি 2 পাই, তার অর্ধেক অংশটা নেওয়া হচ্ছে, এই অংশটুকু দৈর্ঘ্য হয়তো কত পাই আর হবে, 2 আর অর্ধেক হবে 2 পাই আর। এটা হচ্ছে পাই আর, 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। আর এটা হচ্ছে রেডিয়াস যদি আর হয় তাহলে টোটালটা ব্যাসটা হচ্ছে 2 আর, তাহলে 2 আর প্লাস পাই আর। এবার এখান থেকে আর কমন নিলে 2 প্লাস পাই, এগুলো একক হবে। এই জায়গাটা ডাইরেক্ট ক্যালকুলেশন করলে কত হবে গো? আমি লাস্টে লিখবো ওটা 2 প্লাস 22/7 একক, 14 আর 22 কত? স্যার 36r/7। 36/7 আর। এইটা মনে রাখবে ডাইরেক্ট, যদি কোনো সময় অর্ধবৃত্তের পরিসীমা চাই 36/7 আর। এত কিছু ক্যালকুলেশন তাহলে অনেকটা কমে যাবে, 36/7 আর। একটা অঙ্ক করায় দেখি পারো কি। বলছি ইফ এক্স be the length of the median of an equilateral triangle, equilateral triangle, then its area বলো। অপশন 3। হ্যাঁ অপশন 3। অপশন 3 √c কিভাবে হলো? এইটা হবে অ্যান্সার, এইটা ডিটা হবে। কে বলতে পারবে? দেখো বলছে সিন্স মিডিয়ান বলেছে মধ্যমা, সিন্স যেহেতু মিডিয়ান অফ অ্যান equilateral triangle is its কি অল্টিটিউড, তাই তো? মিডিয়ানটাই কি হয়ে যাচ্ছে অল্টিটিউড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে বলা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এক্সট্রা বলছে লেন্থ অফ দ্য মিডিয়ান অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দেন ইটস এরিয়া। তাহলে আমরা কি লিখতে পারি √3/2 ইন্টু সাইড মানে বাহু, তাই তো, ইকুয়াল টু এক্স। লেন্থ অফ দ্য মিডিয়ানটা কি উচ্চতার ফর্মুলা আমরা জানি না, এটা হাইট, ঠিক আছে? হাইটটা কী হয়ে যাবে? হাইটের ফর্মুলা হচ্ছে এইটা √3/2 ইন্টু বাহু, সমবাহু ত্রিভুজের, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ উচ্চতার ফর্মুলা কি √3/2 ইন্টু বাহু, সেটাই বলা আছে। আবার এই মিডিয়ানের সঙ্গে কী হবে? এইচটা হয়ে যাবে এই বাহুর সঙ্গে সমান হবে, এইচ সমান এই বাহুটা যদি এ হয় তাহলে এইচ সমান এ হয়ে যাবে, হাইটটার সাথে এটা সমান হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমি সাইডটাকে যদি এ ধরি তাহলে এ আর √3/2 ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে এ পেয়ে যাচ্ছি কত 2x/√3, ঠিক আছে?
এবার এরিয়ার ফর্মুলায় চলে যাবো। তাহলে এরিয়ার ফর্মুলা সমবাহু ত্রিভুজের এই জায়গার কনসেপ্টটা লাগবে যে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে উচ্চতা সমান বাহু হয়ে যায়, উচ্চতা সমান বাহু। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা কত? √3 2x/√3, 2x/√3 তার স্কোয়ার, তাহলে 4√3x² ইন্টু 3, তাহলে 4 ক্যান্সেল, তাহলে √3 আচ্ছা কী আসছে অপশান অনুযায়ী? এটা কি আসছে কোথাও? √3x²/3 এরকম আছে অপশান, দেখি √3/3 ইন্টু x²। এটাকে আর একটু মডিফাই করলে লেখা যাবে x²/√3, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। তো অপশান ডি হবে কারেক্ট। এরকম কিছু ছোটো ছোটো কনসেপ্ট আছে। হ্যাঁ, দেখো আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট এত সুন্দর বাড়বে। দেখো ক্লাসটা যখন স্টার্ট করি সবাই ভাবে কীগুলো কী বলবো, এগুলো সবই পড়া। এ স্কোয়ার অ্যান্ড এ রেক্ট্যাঙ্গেল হ্যাভ ইকুয়াল এরিয়াস। তাহলে একটা বর্গক্ষেত্র এবং একটা আয়তক্ষেত্রর কী বলেছে? ক্ষেত্রফল সমান। ইফ দেয়ার পেরিমিটার are P1 and P2 respectively, then option A P1 less than P2, option B P1 সমান P2, option C P1 greater than P2, option D নান। বলো মারবে? P1 সমান P2। P1 সমান P2 কিভাবে করলে? তো মানে এরিয়া দুটো সমান করে নিয়ে ওখান থেকে বাহুর মান পাওয়া যাচ্ছে। ফার্স্টে কি বলা যায়? স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল হ্যাভ ইকুয়াল এরিয়া। এবার এরিয়াগুলো আমি সাপোজ এটার A1 এটা A2 ধরলাম। এরিয়া হচ্ছে ফার্স্ট A1টা হলো স্কোয়ারের, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের এরিয়া, A2 নাম দিলাম। আর এদের পেরিমিটারটা বলে দিয়েছি, তাই তো? তাহলে এর ফর্মুলা, এরিয়ার ফর্মুলা A স্কোয়ার, আর এর আমি ধরলাম AB বাহুটা রেক্ট্যাঙ্গেলে, তাহলে এদের এরিয়া হচ্ছে এটা AB আর এটা A স্কোয়ার। তাহলে দেখো A সমান B হয়ে যাচ্ছে এই হিসাবে। আবার এদের পেরিমিটারটা বলে দিয়েছে আলাদা, তাহলে এটা নিয়ে কিছু কাজ হবে না। পেরিমিটার মানে ফর্মুলা বলো তো? বর্গক্ষেত্রের ধরলাম P1 পেরিমিটার, তাহলে এটা হচ্ছে 4A, আর এই P2 ভ্যালু কত? 2 ইন্টু A প্লাস B। এরিয়া থেকে তো আমরা A সমান B পেয়ে গেছি, এখানে B জায়গায় A বসালে হয়ে যাবে। এটা ধরো সাপোজ B, এটা A। এবার আমাকে কি বলেছে যে এই বাহুটা এরিয়াটা সমান বলেছে, তাহলে এরিয়া ধরো আমি যদি এটাকে এই ধরি তাহলে A স্কোয়ার, আর এটা তো BCও হতে পারে, তাই না? এটা B আর এটা C হতে পারে। আর এটা বর্গক্ষেত্র, ধরো এর এরিয়াটা হচ্ছে
বাহুটা এ, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র আর এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এ স্কোয়ার সমান বিসি। এবার P1 এর ভ্যালু হচ্ছে 4a, তাহলে P2 এর ভ্যালু কীভাবে কনভার্ট করে দেখাবো? তাহলে এ স্কোয়ার সমান বিসি, যেখান থেকে 2a সমান কি লিখতে পারি, P1/2, লিখে লিখলাম P1/2 প্লাস 2b। তাহলে আলটিমেট কী আসছে দেখো, P2 সমান P1/2 প্লাস 2b। তাহলে এখানে P2 সমান P1 প্লাস 4b আর 2P2 করে দিচ্ছে এদিকে, 2P2 সমান P1 প্লাস 4b। এবার এখানে করি P1, 2P2টা আগে লিখি, মাইনাস P1 সমান 4b। আচ্ছা, এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হতে পারে? আচ্ছা, P2 ভ্যালু কি আছে, এরকম একটা ভ্যালু আছে, তাহলে ওই জায়গাটা যদি ওইটা আবার বসিয়ে দিই 2a প্লাস 2b, তাহলে দেখি তাহলে 2b মাইনাস 2a, 2 কমন নিলাম, b মাইনাস a, তাহলে a আর b তো সমান নয়, তো এটা গ্রেটার দ্যান 0 লিখতে পারি। আর বিটা কি বড়? এ যদি আবার বড় হয়ে যায় নেগেটিভ বেরিয়ে চলে আসবে। হ্যাঁ নেগেটিভ হতে পারে ওটা। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এটাকে অ্যান্সার দিচ্ছে P2 লেস দ্যান P1, P2টাকে বড় দেখাচ্ছে। যাই হোক, এটা কোনোভাবে দেখানো যাচ্ছে কি দেখো তো একটু। ঠিক আছে, ওই পেজটা নিয়ে যান, সেকেন্ড পেজটা নিয়ে যান, বিয়নের মানটা বড় নিয়ে যান, নেক্সট পেজে নিয়ে যান বিয়ন। এটা তো পজিটিভই হচ্ছে, পজিটিভ হচ্ছে না, বিটা বড় হচ্ছে নাকি? পজিটিভ যদি হয় বি তো বড়ই হবে, পজিটিভ হলে তো P2 মান বড় হয়ে যাবে। হ্যাঁ, সেটাই তো বলছি। আপনি ছোট অ্যান্সার ছোট বলছেন আবার। না না, P2 বড়, সরি উল্টোটা লিখে ফেলেছি, P2 বড়। ঠিক আছে, তাহলে P2 বড় হচ্ছে। আচ্ছা, বিটা এর থেকে বড় কিভাবে বললে? আয়তক্ষেত্রে হুম, মানে এটা দেখে বলতে পারছি, আয়তক্ষেত্রে তো সবসময় দৈর্ঘ্যটা বড় হয় না, কিন্তু আমি তো সি দিয়েছি। ওটা তো প্রস্থ, হ্যাঁ, আর বিটা তো দৈর্ঘ্য নিয়েছেন। আর এটা এটা তো বড় দৈর্ঘ্যটা ক্ষেত্রের সবসময় বড়। বাহু, বি এর সঙ্গে সি হলে ঠিক ছিল, এখানে এ হয়ে গেছে। ও, এটাও তো ঠিক। আচ্ছা, সিটা কি কোথাও লিখেছি আমি? দাও দাও দাও, সিটা আবার বাদ যায়নি তো, এ স্কোয়ার সমান বি সি, দাও তো। মনে হচ্ছে সি এর মানটা বসানো হয়নি কোথাও। এখান থেকে 4a লাগিয়েছি, 2a সমান P1/2, P2 সমান 2 × a প্লাস b, 2a প্লাস 2b, P1/2 প্লাস 2b। এখানে ভুল লিখেছেন তো, কোথায় বলো তো? P2 মানটা আবার এবি কেন লিখেছেন? P2টা ওইটাই বলছি, কোথাও গন্ডগোল হয়েছে, ওইটাই খুঁজছি। কোন হয় বলো তো? বিসি হয়তো, P2 ভ্যালুটা 2 × a প্লাস b। হ্যাঁ, এই তো দেখেছো, ওই জন্যই মেলাতে পারছি না, একটা সি হবে, ওই জন্যই মিলছে না, 2c হবে। ঠিক বলেছো, এটা পরিসীমাটা 2 × c প্লাস b হবে, তাহলে তো হয়েই যাচ্ছে। দাঁড়াও, এখানে একটু মুছে দিই, এত মুছতে গেলে সম্ভব নেই, এই গন্ডগোলটা এখানে প্রথমেই ধরা পড়লো, ভালো হতো। মুছাও যাচ্ছে না,
2b আর 2c। এবার এখান থেকে কি করা আছে, 2p2 p2 মাইনাস যদি p1ই করি, p2 মাইনাস p1, এটা মুছে দিই। তাহলে p2 এর ভ্যালু হচ্ছে এইটা 2b প্লাস 2c, আর p1 হচ্ছে 4a। এবার এগুলোতে এরিয়াটা লাগাতে হবে, স্কোয়ার সমান বিসি। ঠিক আছে, পূর্ণ বর্গাকার লেখা তাহলে গ্রেটার দেন 0, কারণ বি আর সি তো সমান নয়, তাহলে 0টা আসবে না, গ্রেটার দেন 0ই হবে। বুঝতে গেল? দেখো p2 মাইনাস p1 গ্রেটার দেন 0 মানে p2 গ্রেটার দেন p1, দেখো হয়ে গেছে। অপশান এ কত বাজবে, আর একটা করবো এবার উল্টো কেসটা, if the perimeter of a square and a rectangle are the same, then the area, আচ্ছা যাদের এখনো পর্যন্ত দেওয়া হলো না ইন্টারভিউ, তারা ইন্টারভিউ দেবে এখন যদি ঠিকঠাক থাকো, না রাতে দেবে। দেন the area A and B enclosed by them would satisfy the condition A less than B, B less than A, A less equal to B, 1 2 3 4 করতে গেলে এবিসি হবে। বলো আচ্ছা ইকুয়াল টু কন্ডিশন কি হতে পারে? তাহলে দুটো অপশন তো আমরা এমনি বাদ দিয়ে দেবো, কিছু চেক করবোই না। বলো আচ্ছা এই কোশ্চেনটা দেখো তো, এখানে কারা ইকুয়াল ছিল A1 A2, আর এই দুটো P2টা বড় হয়ে গেল P1 এর থেকে।
তাহলে এদের পেরিমিটারটা সেম বলেছে, তার মানে P1 সমান P2। তাহলে কি লিখতে পারি, 4A = 2 ইন্টু বি প্লাস সি, এটা বলা আছে। আমাদের এরিয়াটা দেখাতে হবে কি বলা হচ্ছে। তাহলে A1, এখানে AB আছে, A1 নয় AB। তাহলে A সমান কি বলা কি হবে, এটা কি পেরিমিটার স্কোয়ার, তাহলে এটা হবে A4 স্কোয়ার হবে শুধু এটা, আর বিটা কত BC। তাহলে A স্কোয়ার যদি BC থেকে বড় এই এটা যদি A মাইনাস বি করে দেখি পজিটিভ আছে কি, তাহলে A মাইনাস বি = A স্কোয়ার মাইনাস BC। এবার A স্কোয়ার মাইনাস BC, দেখো কি করব, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে A মাইনাস বি, A স্কোয়ার মাইনাস BC। তাহলে এখান থেকে কি লিখতে পারি বলো, 2 দিয়ে ডিভাইড করে এটাকে, তাহলে 2A = B প্লাস সি। তাহলে A স্কোয়ার মাইনাস বা এর 2 এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে, নিচে চলে আসে না। আচ্ছা ঠিক আছে, তবু দেখছি। তাহলে এটা হচ্ছে 2A সমান B প্লাস সি। তাহলে A স্কোয়ার কত হবে, B এই দিক থেকে যাবো না এই দিকটা করবো সেটাই ভাবছি, BCতে কনভার্ট করবো। তাহলে এটা থাক যেমন আছে, A স্কোয়ার মাইনাস বি এর মানটা বসালে 2A মাইনাস সি ইন্টু সি। তাহলে A স্কোয়ার মাইনাস 2AC প্লাস দেখো সি এ স্কোয়ার, বড় হবে। তাহলে A প্লাস সি, A মাইনাস সি হোল স্কোয়ার। এটা থেকে কি লিখতে পারি, A মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বি এর মানটা বসিয়ে দিলাম, 2A মাইনাস সি এখানে বসালাম। তাহলে এটা যেহেতু ইকুয়াল নয় তাহলে গ্রেটার দ্যান 0, তাহলে এ বড় হচ্ছে, এ বড়। A গ্রেটার দ্যান B। ঠিক আছে, চলো আর কোনো প্রশ্ন থাকলে বলো, 5 মিনিটের মধ্যে বলো। এটা 0 হবে না কেন? এসি ছিল না? A আর C সমান এসি সমান হতে পারে। হতে পারে বলছো তাই তো? এসি ছিল না, আপনার শেষে এসি আসলো না? দাঁড়া, এসি আসলো তো, হ্যাঁ। A মাইনাস সি, তো এ আর সি সমান হতেই পারে তো। যদি অ্যান্সার কি আছে, অ্যান্সার এ বড় আছে কিনা? দাঁড়াও না, A আর C যদি সমান হয়, এখানে কন্ডিশন দেখো, তাহলে এখানে যদি C লিখি তাহলে কি আসছে, 4A = 2 B প্লাস A। তাহলে 2A = 2B, তাহলে আবার A সমান Bও হয়ে যাচ্ছে, তাই না?